আমি 2 পয়েন্ট অঙ্কের সাথে একটি সমস্যা দিয়েছিলাম। আজকে 3.1 এর অঙ্ক শুরু করার আগে এই 2.2 এর সেই অঙ্কের আমি সমাধান করে দিয়ে আমি 3.1 এর অঙ্ক 3 অধ্যায়ের অঙ্ক শুরু করব। তাহলে প্রথমে দেওয়া ছিল কি, প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সে একসাথে নিলে সে কত টাকা পাবে। আমার মুনাফা কত টাকা ছিল? 10 টাকা, 5 লক্ষ টাকা। তাহলে আমি এখন লিখতে পারি যে ক নাম্বার প্রশ্ন অঙ্ক 5 মূলধন সমান কত? মূলধন পি সমান 5 লক্ষ সমান 5 তো টাকা। তাহলে সময় কত? এন সমান কত? এখানে 3 মাস এক কিস্তি, তাহলে 3 মাস সমান কত হয়? 3/12 বছর, বরাবর 3/12 সমান 1 এর নিচে 4 বছর। আচ্ছা, হার সমান কত? 10% সমান 10/100 সমান 1/10। এখন মুনাফা, প্রথম কিস্তিতে মুনাফা হবে কত? PNR 5 লক্ষ, এন মানে কত? 1/4 ইন্টু আর মানে কত? 1/10। তাহলে দেখা যাচ্ছে 0 0 ক্যান্সেল। টাকা 12,500 টাকা। তাহলে সে প্রথম কিস্তিতে 12,500 অর্থাৎ 3 মাস অন্তর অন্তর দেখা যাচ্ছে যে সে 5 লক্ষ টাকা যদি পোস্ট অফিসে রাখে, প্রতি 3 মাস পর 12,500 টাকা করে সে পাওয়ার অধিকারী। এখন সে কি করছে? 2 কিস্তিতে একবারে নেবে। তাহলে এখানে লেখা আছে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা। প্রথম ও দ্বিতীয় কিস্তি মিলে সে পাবে 12,500 গুণ 2 অর্থাৎ 2 কিস্তি, তাহলে কত হয়? 25,000 টাকা। উত্তর 25,000 টাকা। 25,000 টাকা। তাহলে কি হলো যে আমরা দেখলাম এখানে তার মূলধন ছিল পি সমান 5 লক্ষ টাকা, সময় এন 3 মাস পর সে একটা করে কিস্তি পাবে, যেটা পোস্ট অফিসের হিসাব সঞ্চয়পত্র যাকে বলা হয়। এই হিসাবটাই পোস্ট অফিস চলে, যে কোনো ডিপোজিট রাখলে তারা 3 মাস পর টাকা দেয়। সে এখন কোনো ক্রমে 3 মাসের না, একবার 6 মাসে নিতে গেছে, তা 3 মাসের পরই তাকে পোস্ট অফিস এই টাকাটা দিবে। এখন দেখা যাচ্ছে যে তার দ্বিতীয় কিস্তি 2 কিস্তির টাকা 6 মাস পর হচ্ছে কত টাকা? 25,000 টাকা সে মুনাফা পাবে। তখন খ নম্বর অঙ্কে যাবো। খ নম্বর অঙ্কে লেখা আছে কি, যে খ নম্বর অঙ্কে লেখা আছে উক্ত টাকা 10 বছর একসাথে উঠালে সরল মুনাফা আসলে সে কত টাকা পাবে। তাহলে আমি দেখব মূলধন, এবারে খ নম্বর অঙ্কে যাব। সময় 10 বছর। খ নম্বর অঙ্কে লেখা আছে কি, যে মূলধন সমান একই টাকা, সময় সমান এত, আর সমান কত? এই 10% সমান 10/100 সমান কত? 1/10। তাহলে আই সমান সরল মুনাফা আই সমান কি হয়?
তাহলে আই সমান আমরা জানি কি পি এন আর, পি মানে কত 5 লক্ষ, 5 লক্ষ গুণ এন মানে কত 10 বছর, আর মানে কত 1/10, তাহলে কত হচ্ছে, শূন্য শূন্য ক্যান্সেল, 5 লক্ষ টাকা মুনাফা হচ্ছে। প্রশ্নে লেখা আছে কি যে শিউক্তরা 10 বছর একসাথে উঠালে মুনাফা আসলে কত পাবে, তাহলে এটা মুনাফা আর আসলে 5 লক্ষ টাকা, তাহলে মুনাফা আসলে হবে কত, এই 5 লক্ষ যোগ 5 লক্ষ সমান 10 লক্ষ টাকা। উত্তর 10 লক্ষ টাকা। মোটামুটি সহজ। তাহলে আমরা এখানে পেলাম যে 10 বছরের সরল মুনাফা মূলধন কত হচ্ছে, যে 10 লক্ষ টাকা, তার 5 লক্ষ টাকা মুনাফা হয়, আসল ছিল তার 5 লক্ষ টাকা। আমি একটু ডিসক্রিপশন বলে দিই যে খ নম্বর অঙ্কে প্রশ্ন চাইছিল কি 10 বছরে তার মুনাফা আসলে সে কত টাকা হয় সরল মুনাফায়, তাহলে কি হয় পি সমান 5 লক্ষ টাকা, এন সমান 10 বছর, হার আর সমান 10% সমান 10/100, তাহলে এখানে শূন্য শূন্য ক্যান্সেল হয়, 1/10 হয়। আই সমান কি হয় পি এন আর, তাহলে পি মানে কত 5 লক্ষ টাকা, এন মানে কত 10 বছর, আর মানে কত 1/10, তাহলে শূন্য শূন্য ক্যান্সেল, 5 লক্ষই থাকে, তাহলে এটা কি বের হলো আই, আই মানে কি সরল মুনাফা। তাহলে মুনাফা আসলে কত হবে, এই মুনাফা হচ্ছে 5 লক্ষ টাকা আর আসল হচ্ছে 5 লক্ষ টাকা, তাহলে মোট 10 লক্ষ টাকা আমাদের মুনাফা আসলে হলো। গ নাম্বার অঙ্কে যাব। গ নাম্বার অঙ্কে লেখা আছে চক্রবৃদ্ধি মূলধন এবং সরল মুনাফা মূলধন, অর্থাৎ এই মূলধন পেলাম সরল মুনাফা মূলধন, চক্রবৃদ্ধি মূলধনে গেলে কত টাকা পার্থক্য হবে দেখি। গ নম্বর অঙ্ক, মূলধন পি সমান 5 লক্ষ সমান 5 লক্ষ টাকা, সময় এন সমান 10 বছর, হার আর সমান 10% সমান 10/100, শূন্য শূন্য ক্যান্সেল থাকে 1/10, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান হোয়াট, তাহলে সি সমান আমরা কি জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, পি মানে কত 5 লক্ষ, 5 লক্ষ 1, আর মানে কত 1/10, তার উপরে কত 10 পাওয়ার, এর মান কত 10, এখন দেখা যাচ্ছে কি হয় 50 3 0 2 0 10 যোগ 1 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 10, এখন 50 1 1 10, তার উপরে কত হয় 10, এখন এটা 10 বার লিখলে অনেক প্রবলেম, এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে একবারে 1/11 তাকে আমি যদি একবারে ভাগ দিই তাহলে সেই রেজাল্টে এসে যাবে 1.1 টু দি পাওয়ার 10, তাহলে দেখা যাচ্ছে আসে কত যে 2.9524246, এখন একে যদি আমি 5 লক্ষ দিয়ে গুণ করি তাহলে কি রেজাল্ট আসে দেখা যায়, অর্থাৎ 11/10 এর ভাগ করলে কত 1.1 পাওয়ার 10 দিলে এটা হয় গুণ 5 লক্ষ, তাহলে হয় কত একটু দেখে দেখি
12967 টাকা। এটি কি হলো? চক্রবৃদ্ধি মূলধন। প্রশ্নে চাইছে সরল মুনাফা মূলধন চক্রবৃদ্ধি মূলধনের পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফা মূলধনের পার্থক্য সমান 12,96,871.23। আমার সরল মুনাফা মূলধন ছিল কত? 10 লক্ষ টাকা। তাহলে কত হয়? 10 বাদ গেলে কত হয়? 29,68,71.23 টাকা। উত্তর 29,68,71.23 টাকা। তো যাদের অঙ্ক হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু জটিল মনে হচ্ছিল, আসলে জটিল না, শুধুমাত্র অঙ্ক হিসাবের বিষয়, হিসাবে কোনো রকমের ভুল করা যাবে না। আমি আরেকবার বলে দিই যে মূলধন P সমান 5 লক্ষ টাকা, 5 লক্ষ এটা ছিল ভাষায় প্রকাশ, আমি অঙ্কে লিখলাম 5 লক্ষ। আর সময় সমান 10 বছর, আর আহার সমান 10%, তাহলে 1/10। চক্রবৃদ্ধি মূলধন C সমান হোয়াট? চক্রবৃদ্ধি মূলধন বের করলাম P × 1 + r⁴n। এই সূত্র মুখস্থ থাকতে হবে। P মানে 5 লক্ষ টাকা, 1 r মানে 1/10, n মানে 10 দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 11/10 এর উপর পাওয়ার যদি 10 দেওয়া হয় তাহলে হয় কত? 2.59। এগুলো এত লিখলাম কারণ এখানে অনেকটি ঘর আছে শূন্যের, এই জন্য একটু বেশি ঘর লিখলাম। এটাকে এতে গুণ করলে ক্যালকুলেটরে রেজাল্ট দেয়। আমার এটা কি হলো? চক্রবৃদ্ধি মূলধন হলো এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে খ নাম্বারে ছিল সরল মুনাফা মূলধন। তাহলে সরল মুনাফা মূলধন ছিল কত? 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকাতে এই টাকা বাদ, 10 লক্ষ টাকা বাদ দিলে আমার যে চক্রবৃদ্ধি আকারে যদি এই মুনাফা পোস্ট অফিস দিত তাহলে সে পেত 12,96,871 টাকা পেত। কিন্তু পোস্ট অফিস সরল মুনাফায় টাকা দিয়েছে, যার জন্য সে এই 2,96,871 টাকা কম পেল। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বলতে বোঝায় মুনাফার আবার মুনাফা। তো তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমি যে অঙ্ক দিয়েছিলাম যে সুমি 5 লক্ষ টাকা বার্ষিক 10% কিস্তিতে মাসিক সঞ্চয়পত্র নিয়েছিল, কিভাবে? 3 মাস অন্তর অন্তর নিবে। সে একবারে 2 মাসে প্রথম কিস্তি টাকা নেয়, 25,000 টাকা পেল। তারপরে কি হয়েছে? খ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে সে 10 বছরে এটা সরল মুনাফা আসলে কত টাকা পাবে? 10 বছরের সরল মুনাফা আসলে 10 লক্ষ টাকা পেল। তারপরে গ নম্বর প্রশ্নে দিয়েছিলাম কি চক্রবৃদ্ধি মূলধন এবং সরল মুনাফা মূলধনের মধ্যে পার্থক্য কি? সরল মুনাফা মূলধন ক্ষয় বের হলো কত টাকা? 10 লক্ষ টাকা। আর গয়ে এসে বের হলো সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? 12,96,871 টাকা। তাহলে তার চক্রবৃদ্ধি মূলধন মুনাফা এবং সরল মুনাফা মূলধনের মধ্যে পার্থক্য 2,96,871 টাকা। এই পার্থক্য হলো। তো যাদের অঙ্ক হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের হয়নি তারা একটু মিল করে নিলেই হবে। আমি আরেকবার বলে দিই যে মূলধন P সমান 5 লক্ষ টাকা, 5 লক্ষ এটা ছিল ভাষায় প্রকাশ, আমি অঙ্কে লিখলাম 5 লক্ষ। আর সময় সমান 10 বছর, আর আহার সমান 10%, তাহলে 1/10। চক্রবৃদ্ধি মূলধন C সমান হোয়াট? চক্রবৃদ্ধি মূলধন বের করলাম P × 1 + r⁴n। এই সূত্র মুখস্থ থাকতে হবে। P মানে 5 লক্ষ টাকা, 1 r মানে 1/10, n মানে 10 দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 11/10 এর উপর পাওয়ার যদি 10 দেওয়া হয় তাহলে হয় কত? 2.59। এগুলো এত লিখলাম কারণ এখানে অনেকটি ঘর আছে শূন্যের, এই জন্য একটু বেশি ঘর লিখলাম। এটাকে এতে গুণ করলে ক্যালকুলেটরে রেজাল্ট দেয়। আমার এটা কি হলো? চক্রবৃদ্ধি মূলধন হলো এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে খ নাম্বারে ছিল সরল মুনাফা মূলধন। তাহলে সরল মুনাফা মূলধন ছিল কত? 10 লক্ষ টাকা।
তাহলে 10 লক্ষ টাকাতে এই টাকা বাদ, 10 লক্ষ টাকা বাদ দিলে আমার যে চক্রবৃদ্ধি আকারে যদি এই মুনাফা পোস্ট অফিস দিত তাহলে সে পেত 12,96,871 টাকা পেত। কিন্তু পোস্ট অফিস সরল মুনাফায় টাকা দিয়েছে, যার জন্য সে এই 2,96,871 টাকা কম পেল। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বলতে বোঝায় মুনাফার আবার মুনাফা। তো প্রশ্ন ছিল কি, প্রথমেই প্রশ্ন ছিল যে সুমি 5 লক্ষ টাকা বার্ষিক 10% হারে 3 মাস অন্তর অন্তর কিস্তিতে মুনাফা নেওয়ার শর্তে পোস্ট অফিসে জমা রাখলো। প্রথম ও ক নম্বর প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা একসাথে নিলে সে কত টাকা পাবে? উক্ত টাকা 10 বছরে একসাথে উঠালে সরল মুনাফা আসলে সে কত টাকা পাবে? গ নম্বর অঙ্ক ছিল চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফায় সবৃদ্ধি মূলধনের পার্থক্য কত হবে? তো গ নম্বর অঙ্কে মূলধন কত টাকা ছিল? মূলধন পি সমান 5 লক্ষ টাকা, সময় n সমান 10 বছর, হার আর সমান 10% সমান 10/100, তার 1/10 হয়, অর্থাৎ 1/10 হলো চক্রবৃদ্ধি মূলধন সূত্র। সি সমান কি হয়? সি সমান আমরা জানি সি সমান এটা সূত্র p × 1 + r⁴n। এখানে p এর মান 5 লক্ষ 1, r এর মান 1/10 আর n এর মান হচ্ছে 10। এই 10 বসানো হলো। এখন 5 লক্ষ 10 লসাগু 10 যোগ 1 হয়, তাহলে 11/10, 11/10 এর পাওয়ার 10 দিলে 2.59, 37, 42, 46 হয়। একে 5 লক্ষ দিয়ে গুণ করলে এই মানে 12,96,871.23 টাকা হয়। তাহলে আমি এটা কি পেলাম? চক্রবৃদ্ধি মূলধন পেলাম। তাহলে চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফা মূলধনের মধ্যে পার্থক্য আসে কত টাকা? যে সরল মুনাফা মূলধন পেয়েছিলাম 10 লক্ষ টাকা, চক্রবৃদ্ধি মূলধন 12,96,871 টাকা। তাহলে পার্থক্য হয় 2,96,871 টাকা। এই মোটামুটি আমার 2 পয়েন্টের অঙ্ক মানে দেওয়ার অঙ্কটা ছিল। তো ধন্যবাদ। অনেক সময় দেওয়া হচ্ছে, তারপরে অনেকে কথা বলে সময় দেওয়া হচ্ছে না, আমি তো বুঝতে পারছি না। এখন অঙ্ক করব 3 অনুশীলনীর 10 নম্বর, অষ্টম শ্রেণী 3 অনুশীলনীর 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে লেখা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। তাহলে দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে আমরা লিখি একটা ছোট্ট একটা চিত্র আঁকি। একটি পুকুর যদি হয় তাহলে এই ধরনের হবে পুকুর। ঠিক পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। প্রশ্ন হচ্ছে পুকুরের পাড়ের বিস্তার আছে 3 মিটার। তাহলে এই ধরনের পুকুরের চারদিকে পাড় আছে। যদি পাড় কল্পনা করি তাহলে 3 মিটার বিস্তার পুকুরের পাড় আছে। তাহলে এখানে 3 মিটার হয়, এখানে 3 মিটার হয়, এখানে 3 মিটার হয়, এখানে 3 মিটার। তাহলে দৈর্ঘ্য এখানে 3 মিটার বৃদ্ধি পায়, এখানে 3 মিটার বৃদ্ধি পায়। তাহলে এখানে পাড় সহ দৈর্ঘ্য হয় 66 মিটার, অর্থাৎ এই 60 মিটার যোগ 3 মিটার যোগ এই 3 মিটার, অর্থাৎ এটা হচ্ছে পুকুরের পাড়। এটা পুকুরের পাড়।
এই পার যদি এমন হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাবো, বুঝবো যে এই পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। এখন দেখা যাচ্ছে পুকুরের ক্ষেত্রফল যদি বের করি, পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখা যাচ্ছে এখানে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি থাকে তাহলে পুকুর একটা আয়তাকার ক্ষেত্রের রূপ ধারণ করে। সেম এই, তাহলে পুকুরের ক্ষেত্রফল হয় কত? 60 মিটার গুণ এই 60 মিটার গুণ এই প্রস্থ 40 মিটার, তাহলে হয় কত? 2400 মিটার। মিটার গুণ করলে বর্গ মিটার হয়। তাহলে পুকুরের দৈর্ঘ্য হলো 2400 বর্গ মিটার। এখন পার সহ এই যে পুকুর আছে, পুকুরের আবার পার আছে, এখানে যদি 3 মিটার হয়, এখানে 3 মিটার হয়, তাহলে 60 এর সাথে এখানে 3 মিটার যোগ হয়, এটা হইছে এ পার দিকে 3 মিটার যোগ হয়, এই রূপ ধারণ করছে, পুকুরের পারের দৈর্ঘ্যের রূপ ধারণ করছে। তাহলে লিখব পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য, তাহলে 60 যোগ 3 যোগ 3, এই 3 আর এই 3 যোগ, মোট 66 মিটার। পার সহ পুকুরে প্রস্থ হবে কত? ঠিক এটা ছিল 40, এখানে 3 মিটার বৃদ্ধি পেয়ে গেল, এখানে 3 মিটার বৃদ্ধি, তখন দেখা যাচ্ছে যে এই 3 মিটার এটা আমার ডাইরেক্ট এই পার সহ পুকুরের প্রস্থের রূপ ধারণ করে। তাহলে 40 এর সাথে এখানকার 3 যোগ, 40 এর সাথে এখানকার 3 যোগ, তাহলে 46 মিটার বা 46 মিটার। এখন আমরা লিখতে পারি তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফল সমান 66 মিটার গুণ 46 মিটার। এখানে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখলাম না, কারণ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ একবার আমরা লিখে ফেলেছি। ঠিক এখানে আমার পুরো একটা ক্ষেত্র হয়ে দাঁড়ালো, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ, তার ক্ষেত্রফল কত হয়? 30-36 বর্গ মিটার। একটু আমি ক্যালকুলেটর ঠিক দেখে নিই যে সঠিক আছে কিনা বিষয়টা। ঠিক আছে। তাহলে এখন সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমার এই ক্ষেত্রফল কত হলো? 2400 বর্গ মিটার, আর সম্পূর্ণ ক্ষেত্রফল হলো কত? 3600 বর্গ মিটার। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি এই ভিতরের ক্ষেত্রফলটুকু আমি বাদ দিই, তাহলে থাকবে শুধু এই পাড়ের ক্ষেত্রফল। অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান 30-36 বিয়োগ 2400 বর্গ মিটার সমান 636 বর্গ মিটার। উত্তর 636 বর্গ মিটার। এই মোটামুটি 10 নম্বর অঙ্ক। এখন আমরা 11 নম্বর অঙ্কে যাব। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 10 একর, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 1 একর সমান কত বর্গ মিটার বের করতে হবে। প্রথমে আমাদের জানা দরকার এখানে যে 1 একর সমান 46.86 বর্গ মিটার। 1 একর সমান, এগুলা সূত্র যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা আমার এই 10 নম্বর অঙ্কে সূত্র প্রযোজ্য হয়েছে। 11 নম্বর অঙ্কেও এই সূত্রই প্রযোজ্য হবে। তাহলে আমরা 11 নম্বর অঙ্কে যাই। এখন
আমরা জানি 1 একর সমান 40, 46 বা 46.86 বর্গ মিটার। তাহলে 10 একর সমান 40, 46, 86 গুণ 10 বর্গ মিটার সমান 40, 46, 8। 10 দিয়ে গুণ করার কারণে দশমিক এক ঘর ছিল, ক্যালকুলেটর দিয়ে গুণ করলে তাই হবে এত বর্গ মিটার। এখন লেখা আছে এটা কি, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা। এখন প্রশ্নে লেখা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য লেখা আছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে ধরি প্রস্থ সমান x মিটার। অতএব দৈর্ঘ্য সমান কত হবে, প্রস্থের 4 গুণ, তাহলে 4x মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। সমাধানের অঙ্কের নিয়মে দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য 4x গুণ প্রস্থ কত x, ক্ষেত্রফল কত বের হয়েছে, ক্ষেত্রফল আসছে কত 40, 46, 8.6 বা x গুণ করলে x স্কয়ার হয় আর 40, 46, 8.6। এই 4 এখানে মধ্যে কোনো চিহ্ন না, মানে গুণ আছে, এবারে গুণ থাকলে এই পাশে যাওয়া হয় ভাগ, বা x সমান এখানে স্কয়ার ওপারে যায় স্কয়ারের মান হয় √। এখন 40, 46, 8 কে যদি 4 দ্বারা ভাগ দিতে তাহলে কি হয়, 40, 46, 8.6, 40, 46, 8.6 ভাগ 4, ভাগফল হয় কত 10, 11, 7.15। তাহলে x সমান √ওভার করলে এই অ্যানসারকে √ওভার যদি করা যায় তাহলে কি হবে, √ওভার অ্যানসার 100.58 মিটার। কেন বর্গ মিটারে রূপ করলে মিটার থাকে। এখন প্রশ্ন উত্তর চাইছে যে বলছে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত 4x, আমার x এর মান এটা বের হলো। অতএব দৈর্ঘ্য সমান 4x সমান 4 গুণিত x এর এই মান দিলাম যে 100.58। একশো 402.32 মিটার। উত্তর মিটার। এখন একটা বিষয়, এই অঙ্কে আমি প্রস্থ x এর মান পেলাম, দৈর্ঘ্য পেলাম। যদি বলে পরিসীমা কত, তাহলে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে সূত্র দিলে আমার অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক 12 নম্বর। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল এত, এর পরিসীমা কত? পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। সমাধানের অঙ্কের নিয়মে দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য 4x গুণ প্রস্থ কত x, ক্ষেত্রফল কত বের হয়েছে, ক্ষেত্রফল আসছে কত 40, 46, 8.6 বা
এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর 40 6 40 8.6। এই 4 এখানে মধ্যে কোনো চিহ্ন না, মানে গুণ আছে, এবার গুণ থাকলে এই পাশে যাওয়া হয় ভাগ, বা x সমান এখানে স্কয়ার উপর যায় স্কয়ারের মান হয় √। এখন 40 46 8 কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে কি হয়? 40 46 8.6, 40 46 8.6 ভাগ 4, ভাগফল হয় কত? 10 11 7.15। তাহলে x সমান √ওভার করলে এই অ্যানসারকে √ওভার যদি করা যায় তাহলে কি হবে? √ওভার অ্যানসার 100.58 মিটার। কেন বর্গ মিটারে রূপ করলে মিটার থাকে। এখন প্রশ্ন উত্তর চাইছে যে বলছে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত? 4x, আমার x এর মান এটা বের হলো। অতএব দৈর্ঘ্য সমান 4x সমান 4 গুণিত x এর এই মান দিলাম যে 100.58। একশো পয়েন্ট 58 গুণ 4 সমান 402.32 মিটার। উত্তর মিটার। এখন একটা বিষয়, এই অঙ্কে আমি প্রস্থ x এর মান পেলাম, দৈর্ঘ্য পেলাম। যদি বলে পরিসীমা কত, তাহলে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে সূত্র দিলে আমার অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক 12 নাম্বার। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ ক্ষেত্রফল এত, এর পরিসীমা কত? পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র কি হয়? মনে করি 12 নম্বর অঙ্ক, যে আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x গুণ 1.5 মানে কি 1 পূর্ণ 1 এর নিচে 2 সমান x গুণ 2 কে 2 3/2 সমান 3x/2 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত? 3x/2, প্রস্থ কত? x, ক্ষেত্রফল দেওয়া আছে 216, বইতে দেওয়া আছে এটা ক্ষেত্রফল 216 বর্গ মিটার, বা 3x স্কয়ার, এর নিচে মনে মনে 1 আছে, 2 কে 2 হয় 3x স্কয়ার। তাহলে 2 এর পারে ভাগ, উপর যায় হয় কি গুণ, অর্থাৎ একটা একটা করে আমি উপরে ওই পাশে পার করলাম, 2 গুণ গেল। x স্কয়ার সমান কত হয়? 432/3 হয়। 3 এর পারে গুণ, এই পাশে এসে হয় ভাগ, মধ্যে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন। আয়তক্ষেত্রের পরিসীমা চাই, তাহলে পরিসীমার সূত্র হবে পরিসীমা আয়তক্ষেত্রের আর কি, আয়তের পরিসীমা সমান 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। লেখা আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে মনে করি না থাকে, তাহলে 144 হয়। 3 কে 3 3 4 12 3 4 12, x এর মান হলো কত? 12। তাহলে 12টা কি x টাকে প্রস্থ, তাহলে অতএব আয়তক্ষেত্রের
প্রস্থ সমান x সমান 12 মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 3x/2 সমান 3 গুণিত 12 ডিভাইডেড বাই 2। 6 বার 3 6 18 মিটার, 318 মিটার। এখন প্রশ্নে চাইছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাহলে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র আমরা এটা প্রয়োগ করব। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা সমান ওকে, পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 18 যোগ 12, 18 কি দৈর্ঘ্য, 12 কি প্রস্থ। এই যে সূত্র দিলাম, এই সূত্রে আমার অঙ্ক শেষ করে দিবে। 18 আর 12 যোগ করলে হয় কত? 30। তাহলে 30 দুগুণ 60 মিটার, উত্তর 60 মিটার। এই মোটামুটি 12 নম্বর অঙ্ক হয়ে গেল, ফিনিশ। তেরো নম্বর অঙ্কে লেখা আছে একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে লিখতে পারবো কি, দেওয়া আছে ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি সমান 24 মিটার, 24 মিটার এবং উচ্চতা সমান 15 মিটার 50 সেন্টিমিটার। 15 মিটার 50 সেমি সমান একবার লিখতে পারি 15.50 মিটার। একই রকম একক না হলে গুণ করা যায় না, তাহলে এটাও মিটার, এটা আবার মিটার। এই সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ দিই, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে হয় কি মিটার হয়ে যায়। তাহলে 50কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে হয় কি 0.50 মিটার হয়ে গেল। এটা সেন্টিমিটার থেকে মিটার করলাম। অর্থাৎ ওই সূত্র আছে, কিল হেকে ডেকে মারো দেশে শান্তি মিলিবে, সেই সূত্র প্রয়োগ করে পরবর্তীতে সূত্রটা হয়তো বুঝিয়ে দিব। এখন লিখব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ, এই যে সূত্রটা দিলাম, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ভূমি কত? 24 মিটার, উচ্চতা কত? 15.50 মিটার। তাহলে 2 24 মিটার হয় কত? 12 গুণ 15.50, 12 গুণ 15.50, 186, 186 বর্গ মিটার। উত্তর 186 বর্গ মিটার। এরপরে 14 নম্বর অঙ্কে লেখা আছে
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার, 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এর আগের 10 নম্বর অঙ্কের মতো নিয়ম। সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এর আগের 10 নম্বর অঙ্কের মতো নিয়ম। অঙ্কটা এই আকার, এই আকার। এই আমার আয়তাকার একটি ক্ষেত্র, যার দৈর্ঘ্য দেওয়া আছে কি 48 মিটার, প্রস্থ 32.80 মিটার। ক্ষেত্রটির চারিদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। তাহলে এটা কতখানি? 3 মিটার। এটা কতখানি? 3 মিটার। এটা 3 মিটার, এটা 3 মিটার। তাহলে 14 নম্বর অঙ্কে আমরা লিখব কি যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার, 80 সেন্টিমিটার সমান 32.80 মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 48 মিটার গুণ 32.80 মিটার সমান কত হয়? 48 মিটার গুণ 32.80 মিটার 1574.40 মিটার। এখন বাইরে চতুর্দিকে দেওয়া আছে কি 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা ছিল 48, ঠিক এটা কি 48? না, এখানে 3 মিটার, এখানে 3 মিটার বৃদ্ধি পাইছে। তাহলে 48 যোগ 3 যোগ 3, এখানে এই 3 আর এই 3 সব মিলে এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে। তাহলে কত হয়? 54 মিটার। রাস্তা সহ প্রস্থ সমান 32.80 যোগ 3 যোগ 3। এই যে প্রস্থ এই 3, এই 3, তাহলে 32.80, 3 যোগ হয় কত? 6, 38.80 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল সমান তাহলে এই দৈর্ঘ্য কত? 54। আর এই প্রস্থটা কত হয়েছে? 38.80। তাহলে 54 মিটার গুণ 38.80 মিটার। তাহলে গুণ করলে কত হয়? 54 গুণ 38.80, 2095.20 মিটার বর্গ মিটার, কারণ মিটার বর্গ মিটার। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল হলো কত? 2095.20
আর ভিতরের ক্ষেত্রফল হলো 1574.40। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে কি, সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমার এই রাস্তার ক্ষেত্রফল বের হবে। রাস্তার ক্ষেত্রফল সমান 2095.20 বিয়োগ 1574.40 বর্গমিটার হবে। এটা মাইনাস 1574.40 520.80 বর্গমিটার। উত্তর 520.80 বর্গমিটার। এই মোটামুটি হলো অঙ্কটা। আমি আরেকবার একটু রিভাইজ করে দিই, বুঝিয়ে দিই যে আয়তক্ষেত্রে দেওয়া আছে এটা দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ শুধু 32 মিটার দেওয়া নাই, প্রস্থ 32 সাথে 80 সেন্টিমিটার দেওয়া আছে, তাই সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিয়ে ডাইরেক্ট 32.80 মিটার হয়ে গেল। কারণ মিটার মিটার না হলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না, তাই লিখলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই 48 মিটার দৈর্ঘ্য গুণ প্রস্থ 32.80 গুণ করে 15.74, অর্থাৎ আমার এই আয়তার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো। কিন্তু এই ক্ষেত্রের বাহির দিয়ে 3 মিটার করে চতুর্দিক রাস্তা আছে, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য হয় কত, এই 48 তার সাথে এখানকার 3, এই 3 যোগ হয় 54 মিটার। রাস্তা সহ প্রস্থ হয় কত, 32.80, এই 32.80 এতটুকু, তার সাথে এই 3 যোগ হয় 38.80 মিটার। রাস্তা সহ ক্ষেত্রফল কত হয়, দৈর্ঘ্য 54, প্রস্থ 38.80 এই পর্যন্ত, তাহলে টোটাল ক্ষেত্রফল আসে কত, 95.20 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হয়, সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমার এটা হয় এই শুধু রাস্তার ক্ষেত্রফল। মোটামুটি এটা হলো 14 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে লেখা আছে রাস্তা সহ ক্ষেত্রফল কত হয়, দৈর্ঘ্য 54, প্রস্থ 38.80 এই পর্যন্ত, তাহলে টোটাল ক্ষেত্রফল আসে কত, 95.20 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হয়, সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমার এটা হয় এই শুধু রাস্তার ক্ষেত্রফল। মোটামুটি এটা হলো 14 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে লেখা আছে ক্ষেত্রের ক্ষেত্রফল। এই সূত্রগুলো মুখস্থ না থাকলে কোন অঙ্কে হাত দেওয়া যাবে না। বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণ বাহু গুণ বাহু। এখন দেওয়া আছে যে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, তাহলে 15 নম্বর অঙ্ক দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 300 মিটার। অতএব বর্গাকার ক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 300 মিটারের উপরে স্কয়ার। তাহলে 3 দিকে 9, 20 বর্গ মিটার। ঠিক আগের অঙ্কের মতো লেখা আছে যে এই বর্গাকার ক্ষেত্র যদি এমন হয় যে 4 বাহু সমান বর্গাকার ক্ষেত্র, তার সাথে কি দেওয়া আছে, 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই 4 মিটার চওড়া যদি রাস্তা হয়, এখানে 4 মিটার বেশি হবে, এখানে 4 মিটার বেশি হবে, এখানে 4 মিটার বেশি হবে, তাহলে এখানে 4 এখানে 4, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য ঠিক এইভাবে হিসাব যদি করতে যাই, অঙ্কটা চিত্র ডাকতে যাই, এমন অবস্থা হয়ে দাঁড়াবে। তাহলে আমার এটা হলো কত, 900 বর্গ মিটার।
9000 সরি 90000 বর্গ মিটার। এখন দেখা যাচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য কত হয়, রাস্তা সহ দৈর্ঘ্য 300 মিটার যোগ এই পাশে 400, এই পাশে 4, এই পাশে 4, তাহলে 308 মিটার, 308 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল সমান 308 তার উপরে স্কয়ার। তাহলে কত হয়, তিনশো আট 94 বর্গ মিটার। তাহলে এখন বিষয় হচ্ছে আমার যে সম্পূর্ণ ক্ষেত্রফল বের হলো রাস্তা সহ 94,86,4, তার ভিতরে এই শুধু ক্ষেত্রের কি ছিল 90,000। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান মাইনাস সমান 4864 বর্গ মিটার। উত্তর 4864 বর্গ মিটার। আমি আরেকবার একটু বুঝাই দিই। সর্বপ্রথম এই অঙ্ক করতে গেলে যেহেতু বর্গাকার ক্ষেত্রের কথা বলা হয়েছে, তাহলে বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার বা বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু। তাহলে লিখলাম বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, এটা দেওয়া আছে। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, 300 মিটার স্কয়ার। 300 মিটার স্কয়ার মানে 300 মিটার গুণ 300 মিটার হয় 90,000 বর্গ মিটার। এখন রাস্তা সহ দৈর্ঘ্য কত হয়, আমার এটা ছিল কত, দৈর্ঘ্য 300। তাহলে এটা যদি 300 হয়, এখানে 4 যোগ এখানে 4 যোগ, তাহলে 308 মিটার হলো। ঠিক সবগুলা, যেহেতু বর্গাকার ক্ষেত্র 4 বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হবে কত, এই বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার গুণ করলে কত হয়, 308 গুণ 308 94,86,4 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল কি হয়, এই টোটাল ক্ষেত্রফল সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমি এই 90,000 অর্থাৎ ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে শুধু আমার এই রাস্তার ক্ষেত্রফল বের হবে। এটাই আমাদের উত্তর। 16 নম্বর অঙ্কের বই 16 নম্বর অঙ্কে লেখা আছে, একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তাহলে 16 নম্বর অঙ্ক, ত্রিভুজ আকৃতি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি এটা যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজ আকৃতি 3.1 এর অষ্টম শ্রেণী 3.1 এর অনেক অঙ্ক করালাম। সেই অঙ্কের উপরে আমি একটি সৃজনশীল প্রশ্ন দিব। এরপরে যখন আমি আবার 3 পয়েন্টের অবশিষ্ট অঙ্কগুলো করে দিব, তখন আমি তার সমাধান করে দিব। তোমরা নিজেরা বাসাতে এখন অঙ্কটি ট্রাই করবে। 3 প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের ভূমি, একটি ত্রিভুজের ভূমি 50 মিটার এবং উচ্চতা 4 মিটার। ক নাম্বার প্রশ্ন হচ্ছে, ত্রিভুজটির
ক্ষেত্রফল কত? খ প্রশ্ন, একটি বর্গের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান হলে বর্গের পরিসীমা কত? খুব সহজ অঙ্ক। বর্গের পরিসীমার দৈর্ঘ্য, গ নাম্বার প্রশ্ন, বর্গের পরিসীমার দৈর্ঘ্য একটি সামান্তরিকের ভূমি, সামান্তরিকের উচ্চতা এবং ত্রিভুজটির ভূমি সামান্তরিকটির ভূমি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? জাস্ট সূত্র কার কতটুকু ধৈর্য আছে এই সূত্র প্রয়োগের জন্য, এবং প্রশ্ন পড়ে, সৃজনশীল প্রশ্ন পড়ে, যাতে প্রশ্ন অনুযায়ী অঙ্কের দিকে এগিয়ে যাওয়া যায়, এই জন্য এই প্রশ্নটা আমার দেওয়া। এখন তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবে বাসাতে। আমি পরবর্তীতে অবশিষ্ট 3.1 যে অঙ্কগুলো করে দিব, তার সাথে আমি সেই অঙ্কের সমস্যা সমাধান করে দিব। তো ধন্যবাদ। জাস্ট সূত্র কার কতটুকু ধৈর্য আছে এই সূত্র প্রয়োগের জন্য, এবং প্রশ্ন পড়ে, সৃজনশীল প্রশ্ন পড়ে, যাতে প্রশ্ন অনুযায়ী অঙ্কের দিকে এগিয়ে যাওয়া যায়, এই জন্য এই প্রশ্নটা আমার দেওয়া। এখন তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবে বাসাতে। আমি পরবর্তীতে অবশিষ্ট 3.1 যে অঙ্কগুলো করে দিব, তার সাথে আমি সেই অঙ্কের সমস্যা সমাধান করে দিব। তো ধন্যবাদ। জাস্ট সূত্র কার কতটুকু ধৈর্য আছে এই সূত্র প্রয়োগের জন্য, এবং প্রশ্ন পড়ে, সৃজনশীল প্রশ্ন পড়ে, যাতে প্রশ্ন অনুযায়ী অঙ্কের দিকে এগিয়ে যাওয়া যায়, এই জন্য এই প্রশ্নটা আমার দেওয়া। এখন তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবে বাসাতে। আমি পরবর্তীতে অবশিষ্ট 3.1 যে অঙ্কগুলো করে দিব, তার সাথে আমি সেই অঙ্কের সমস্যা সমাধান করে দিব। তো ধন্যবাদ। জাস্ট সূত্র কার কতটুকু ধৈর্য আছে এই সূত্র প্রয়োগের জন্য, এবং প্রশ্ন পড়ে, সৃজনশীল প্রশ্ন পড়ে, যাতে প্রশ্ন অনুযায়ী অঙ্কের দিকে এগিয়ে যাওয়া যায়, এই জন্য এই প্রশ্নটা আমার দেওয়া। এখন তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবে বাসাতে। আমি পরবর্তীতে অবশিষ্ট 3.1 যে অঙ্কগুলো করে দিব, তার সাথে আমি সেই অঙ্কের সমস্যা সমাধান করে দিব। তো ধন্যবাদ।